আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে রমজান মাস চলছে, আর রমজান মাসে প্রতিদিন একটা দুটা করে ভিডিও করা বা আপনাদের সামনে পৌঁছে দেওয়া, এটা আমার জন্য আসলে একটু কষ্টকর হয়ে যায়। কারণ রোজা রেখে আপনাদের সাথে জন্য ভিডিও তৈরি করতে একটু কষ্ট করে, এবং আপনাদেরও অনেক সময় তো বিরক্ত প্রকাশ করতে পারেন। কারণ হচ্ছে রমজান মাস সিয়াম সাধনার মাস, সকলে রোজা রাখেন, নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন। এই জন্য আসলে প্রচুর ভিডিও বানাই না, যার কারণে মাঝে মধ্যে একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিছু কিছু বিষয় নিয়ে কথা বলি। তারপরে এই মুহূর্তে জানেন যে এই মুহূর্তে সারা বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতিতে আছে। আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপর, ইরান আবার বোম্বিং করছে বিভিন্ন জায়গায়। এদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, এদিকে বেলুচিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। চতুর্দিকেই রক্তের হোলি খেলা। এরই মধ্যে আবার বাংলাদেশ থেকে সাদিক কাইম, জামাত ইসলাম, ওরা আবার মিছিল করছে যে ওই সে একই অবস্থা, দিল্লি না ঢাকা, আবার দিল্লি দিল্লি, দিল্লির আগ্রাসন রুখে দাঁড়াও। আমি বুঝি না যে ইরানে আক্রমণ করছে আপনার আমেরিকা আর ইসরায়েল, এর মধ্যে দিল্লির আগ্রাসন কোত্থেকে পাইলেন? আসলে এগুলার কি কোনো খায় দায় কোনো কাম নাই, নাকি বুদ্ধিশুদ্ধি নেই, তাও বুঝি না। আবার দুই একজন তো ইংলিশে বক্তৃতা দিচ্ছেন, ভুলে ভরা ইংলিশ, জাতিসংঘের ইয়ে করে। তা আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম ভাইয়েরা, আপনারা বাংলাদেশে এইসব মিছিল মিটিং করে কি করবেন? তার চেয়ে আপনারা তো চলে যেতে পারেন আফগানিস্তান। আরো বড় কথা হচ্ছে যে আপনাদের এই ভাইয়েরা, আপনাদের সৎমার ভাইয়েরা তো পাকিস্তানে আমেরিকান এম্বাসিতে আক্রমণ করছে, আপনারা করেন না কেন? এটা সম্বন্ধে গুলশান না বনানী 2 নম্বরে না, ওখানে আক্রমণ করে বসেন না কেন? হুদা কামে কেন আমগরে কষ্ট দিতে যান? ওখানে আক্রমণ করেন। আপনাদের এত হেডাম, এত কিছু, আপনারা মারেন না কেন? হেন অযথা পাবলিক কষ্ট দিচ্ছেন। তো এই যখন অবস্থা, এই অবস্থা আবার দেখছেন যে আদিলুর রহমান, যে তত্ত্বাবধায়ক ইনুচ্চার যে পান্ডা, সে যাওয়ার সময় এয়ারপোর্টে তাকে আটকাইছে, কি কি বিষয়ে জিজ্ঞেস করে জানি না। আবার এদিকে ইনুচ্চার অবস্থাও দেখছেন, তিনি 1 বছর SSF এর নিরাপত্তা নেবেন। আপনার স্মরণ আছে যখন আপনার 96 সালে বলা হয়েছিল যে ক্ষমতায় যাওয়ার পরে আজীবন পাবে এই শেখ হাসিনা বা শেখ পরিবারের লোকজন, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বাংলাদেশে এখন পর্যন্ত মনে কোনো সরকারি দল বা বিরোধী দল ক্ষমতা থেকে গেলে ওনারা 1 বছরের নিরাপত্তা পায় না, কিন্তু ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা। কার জন্য? ডাক্তার ইউনূসের জন্য। উনি নিজে স্বাক্ষর করে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গেছে। তো এইভাবে চলছে বাংলাদেশের অবস্থা। তো এর ভিতরে আপনার ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি শিরিন শারমিন চৌধুরীর কথা বলছি। হ্যাঁ, আমি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা বলছি, যেটা আজ থেকে 14-15 মাস আগে একবার খবর উঠেছিল যে উনি পদত্যাগ করেছেন স্পিকার পদ থেকে। সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। আবার বিভিন্ন বিজ্ঞজনরা বলেছেন যে না, এভাবে উনি পদত্যাগ করতে পারে না, যেহেতু উনি স্পিকার, তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত, স্পিকার না নির্ধারণ না করা পর্যন্ত তিনি পদত্যাগ করতে পারেন না। এগুলো নিয়ে দ্বিমত ছিল, কিন্তু কখনোই আমরা শিরিন শারমিন চৌধুরীকে সরাসরি কোথাও দেখিনি বা কোনো নিউজও পাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরী আসলে আছেন কোথায়? উনি কি জীবিত? উনি কি মৃত? উনি কি গুম? ওনাকে অ্যারেস্ট করে রাখা আছে? উনি কি জেলখানায় আছে? উনি কি সেনাবাহিনীর কাছে কোথায় আছে? কেউ কি জিজ্ঞেস করেছি আমরা? সারা বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তিও কি জিজ্ঞেস করেছে যে উনি কোথায় আছেন? আর উনি যদি সেনাবাহিনীর কাছে না থাকে, পুলিশের কাছে না থাকে, গুম হয়ে না থাকে, বা আপনার এই অ্যারেস্ট হয়ে না থাকে, ওনার সামনাসামনি আসা উচিত। ওনারও অনেক কিছু পরিষ্কার করা উচিত যে আসলে কি কি হয়েছে ওনার সাথে। নতুন সরকার এসেছে, ওনাদের কোনো স্পিকারের প্রয়োজন নেই, ওনারা ওনাদের সাংবিধানিকভাবে যা যা আছে ওইভাবে করেছেন। যদিও আমরা জানি না যে স্পিকার নাই, ডেপুটি স্পিকারকে ডাকা হয়েছে কিনা তা জানি না। যদিও সংবিধানে কথা আছে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ করানো যায়, সেটা ডেপুটি স্পিকারকে ওনারা চাইলে জেলখানা থেকে 3 ঘন্টার প্যারালো মুক্তি দিয়ে এনে এগুলো করাতে পারতো, তাও করার নাই। ঠিক আছে ভাই, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে এই শিরিন শারমিন চৌধুরী কোথায়? উনি আসলে কোথায় আছেন? দেখেন, ওনাকে শেখ হাসিনা নিজের মেয়ে ঘোষণা দিয়েছিলেন, উনি 2 বার স্পিকারের দায়িত্ব পালন করেছেন, ওনাকে শেখ হাসিনা নিজের শ্বশুরবাড়ির আসন থেকে পাশ করিয়ে এনেছিলেন, সংসদ সদস্য বানিয়ে এনেছিলেন। সেই ব্যক্তিটি আজকে কোথায় আসলে? যদি উনি থাকে, উনি যদি জীবিত থাকে, বা উনি যদি সেনাবাহিনীর হাতে না থাকে, পুলিশ বাহিনীর হাতে না থাকে, তাহলে আমি আশা করব যে উনি
আমাদেরকে জানাক যে ওনার আসলে কি অবস্থা, এই 18 মাস কেন উনি নিশ্চুপ, ওনার উপর কি কি অবিচার হয়েছে বা উনি কি চাচ্ছে, এটা আমার জানার খুব ইচ্ছা। এবং আমার মনে হয় সারা বাংলাদেশের যারা আছেন, আমাদের ভাই বোন যারা আছেন, আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, কর্মী ভাইয়েরা যারা আছেন, সমমনা সংগঠনের যারা আছেন, মানবাধিকার সংগঠন যারা আছেন, সকলে মিলে দাবি জানানো উচিত শিরীন শারমিন চৌধুরী কোথায়, কোথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ওনাকে জনসম্মুখে আনা হোক, বা ওনার বিরুদ্ধে কি করেছেন, ওনাকে কি গুম করে রাখা হয়েছে, ওনাকে কি সেনাবাহিনী গ্রেপ্তার করে রেখেছে, পুলিশ গ্রেপ্তার করেছে বা জেলখানায় দিয়েছে, এটা পরিষ্কার হওয়া উচিত। জাতির সামনে ওনার বিষয়টা পরিষ্কার করা উচিত। এবং আমি দাবি জানাচ্ছি যে কোথায় শিরীন শারমিন চৌধুরী, এই বিষয়টায় সকলে মিলে একটু সোচ্চার হন, তারপরে আমরা দেখি যে আসল কাহিনী কি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্যে বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তারপর প্রায় কয়েকদিন ধরে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর বিচার হবে কিনা তা নিয়ে বিএনপির এক এক মন্ত্রী, মানে খুবই শীর্ষস্থানীয় সিনিয়র মন্ত্রীরা এক একজন যে এক এক কথা বলছেন কিংবা এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন এক এক সময়, তার কারণ হচ্ছে বিএনপির এই নবনির্বাচিত সরকার খুব ভালো করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তারা যে প্রত্যাশা, আতঙ্ক, কনফিউশন, দ্বিধা, দ্বন্দ্ব যা তৈরি করতে পেরেছে, সেটাই এই মুহূর্তে তাদের সরকার ক্ষমতায় আসার পর যে একটা আপাত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অনুভূত হচ্ছে, মানে মবের রাজত্ব একরকমের নিয়ন্ত্রণে এসে পড়েছে বলে মাঝে মাঝে আশা যাচ্ছে, এই পরিস্থিতিটা যে সৃষ্টি হয়েছে তার পেছনে ওই পুলিশ হত্যার বিচার প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপি তাই খুব পরিষ্কার করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তার দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, যে নাটকটা একেবারে সাম্প্রতিক অনুষ্ঠিত হলো সংবাদ মাধ্যমের সামনে, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন স্থানীয় সরকার মন্ত্রী, তিনি সাংবাদিকদের সামনে তাদের প্রশ্নের উত্তরে বলে বসলেন যে পুলিশ হত্যার বিচার তো হতেই হবে এবং পুলিশ হত্যার বিচারে বিএনপি ঠিক সে পথেই এগোবে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। তারপর ব্যাপক মানে একটা শোরগোল পড়ে গেল, বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী বীর তরুণেরা একেবারে কেঁপে উঠলেন যে তার মানে কি ইউনূস সরকার যে অধ্যাদেশ দিয়ে গেছে, দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছেন, সেই অধ্যাদেশ কি তার মানে বিএনপি সরকার মানবে না? তার মানে বিএনপি সরকার এখন এই পুলিশ হত্যার বিচার শুরু করবে, আর হত্যার বিচার হলে তাতে তো মৃত্যুদণ্ড হবে, মানে ফাঁসির দড়ি কি তাহলে সামনে ঝুলছে? এসব নিয়ে একেবারে কেঁপে উঠে তারা নানা রকম দেন দরবার, আলাপ আলোচনা, দর কষাকষি এবং মৃদু হুমকি ধামকিও দেওয়া শুরু করলো সংবাদ মাধ্যমের সামনে। এরপর আবারও যখন সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করলেন এ প্রসঙ্গে, তখন সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি ইতিপূর্বে কোনো তো বক্তব্য দেন নাই এবং তিনি বললেন যে তিনি ঠিক জানেন না। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ হত্যার বিচারের বিষয়ে যা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জানেনই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তার বরাত দিয়ে এমন একটা কথা বললেন, কারণ তিনি বলছেন আমি তো ইতিপূর্বে এই বিষয়ে কোনো বক্তব্য দিই নাই, মহাসচিব কি বলেছেন তা আমি জানি না। তার মানে পরিষ্কার সরকারের ভেতর, মন্ত্রী পরিষদের ভেতর, বিএনপির শীর্ষ নেতৃত্বের ভেতর সরকার গঠনের আগে এবং পরে এই পুলিশ হত্যার বিচার নিয়ে
গুরুত্বের সঙ্গে আলাপ হয়েছে এবং আলাপটা এতটাই গুরুত্বের সঙ্গে হয়েছে এবং সিদ্ধান্ত হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশেই নিশ্চয়ই বিএনপি সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা পুলিশ হত্যার তদন্ত নিশ্চিতভাবে করবে, দ্রুত এ তদন্ত কাজ শুরু করতে হবে এবং বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে খুবই কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সে পথেই পুলিশ হত্যার বিচার হবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন জানেন যে তাদের ভেতরে যে কথাবার্তা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং নির্দেশে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর এতদিনে বিষয়টা স্পষ্ট করে দেওয়ার কথা যে বিএনপি সরকার পুলিশ হত্যার বিচার করবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই তরুণ নেতারা যখন আবার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন সেই বিপদ থেকে, সেই সব ঝামেলা, উটকো ঝামেলা থেকে বাঁচতে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সবে এনসিপির নেতাদের সঙ্গে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে ইফতার খেয়ে এসেছেন এবং বলেছেন যে এই তরুণ নেতারাই একদিন বাংলাদেশের দায়িত্ব নেবে। তো এসব ভালো ভালো কথা বলে আসবার পর তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করছেন, তিনি বলছেন, না, আমি তো এখনো এ বিষয়ে কথা বলিনি। কিন্তু তিনি এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে 26শে জানুয়ারি একটা অধ্যাদেশ জারি করেছে সরকার এবং সেই অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন যে তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে তো আমরা সবাই একমত হয়েছি। যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে তারা সবাই একমত হয়েছে ওই সুরক্ষা অধ্যাদেশ রক্ষা করার ব্যাপারে, তার জুলাই আন্দোলনের নেতাদেরকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে। এবং তখন ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এখন এ সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তার আলোকেই যা কিছু সিদ্ধান্ত নেব। পুলিশ হত্যার বিচার করতে তো তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ জুলাই জাতীয় সনদে তারা যে দফায় সই করেছেন আর সরকারের যে দায়মুক্তির অধ্যাদেশ, সেটা অনুযায়ী জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি খুন, অগ্নিসংযোগ, লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়িত হয়, কি করে তারা অপরাধী নাকি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, এই বিষয়টা বিচার করতে হলেও তো আসলে যথাযথ তদন্তের প্রয়োজন হবে। এই সার্টিফিকেট কি নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা বসে বসে দেবেন আর বিএনপি সরকার চেয়ে চেয়ে দেখবে? ওই থানায় পুলিশ পুড়িয়ে মারার দায়ে অভিযুক্ত যে 7 জন তারা আসলে জুলাই আন্দোলনকারী, তারা আমাদের লোক, এই দায় নিতে কি আসলে এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণেরা আসবেন, যাদের একটা অংশ এরই মধ্যে সংসদে ঢুকেছেন, কেউ কেউ মেয়র নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন দেখছেন, এরা সত্যি এই ঝামেলায় জড়াবেন? খুব গুরুত্বের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি প্রশাসনে কাজ করেছেন, এবং এই কথার মারপ্যাচে তিনি আসলে এই পুরো বিষয়টিতে বিএনপির অবস্থান আমার মতে একদম পরিষ্কার করেছেন। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়। কিন্তু তার এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্যে বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। পুলিশ হত্যার তদন্ত যে বিএনপি সরকার করার নির্দেশনা দিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তর 25শে ফেব্রুয়ারি তাদের প্রধান খবর করে। পুলিশ সদর দফতরের সূত্রেই সে খবর পেয়ে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিস্ময় প্রকাশ করেছে যে 1.5 বছরের বেশি হয়ে গেছে, এমনকি
কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, কিভাবে নিহত হয়েছেন, কোথায় কোথায় কোন থানায় কি ধরনের ক্ষতি হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এর পুরো যে কোনো বিস্তারিত তদন্ত বিবরণ এখন পর্যন্ত পুলিশের কাছে নাই, সেটাতে বিস্ময় প্রকাশ করা হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে, এবং পুলিশ সদর দফতরে পুলিশের কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত পুলিশ হত্যার মামলাগুলো, যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্ত শুরু করে, নতুন মামলার প্রয়োজন হলে সেগুলো তদন্ত করে সেসব মামলা দায়েরের কাজ শুরু করে। আর পুলিশ সদর দপ্তর থেকে দেশ রূপান্তর পত্রিকাকে সেখানে কিন্তু বলা হয়েছে সুস্পষ্টভাবে যে পুলিশ সদস্যদের ভেতরে যেহেতু সেই প্রত্যাশা, দাবি এবং আশা ছিল যে নির্বাচিত সরকার এলে শেষ পর্যন্ত তাদের সহকর্মীরা যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সারা বাংলাদেশ জুড়ে তার বিচার তারা পাবেন, অন্তত তারা জানতে পারবেন কতজন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন। সে কারণে আগে থেকেই তারা পুলিশ হত্যা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি এবং দলিল সংগ্রহ শুরু করেছিলেন, এবং থানাগুলো যে লুটপাট হয়েছে সেসব থানা লুটপাটেরও বিভিন্ন প্রমাণাদি এবং তথ্যাদি তারা সংগ্রহ করে রেখেছেন যাতে পরবর্তীতে তদন্তে এবং মামলায় সেটা কাজে লাগানো যায়। এই যে পুলিশ সদস্যদের কাছে এসব তথ্য, দলিল, ভিডিও, ছবি এসব আছে, পুলিশ সদস্যরা যদি এ সরকারের কাছেও এর প্রতিকার না পায় তাহলে কি সত্যি বিএনপি সরকার এই পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পারবে? পুলিশ বাহিনীকে 18 মাসে সক্রিয় করতে পারে নাই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, কারণ পুলিশের সদস্যরা আস্থা পান নাই যে তাদের যে জীবন, তাদের জানমালের নিরাপত্তা দেবে সরকার, কিংবা তাদের জানমাল ক্ষতিগ্রস্ত হলে পুলিশ বাহিনীর পাশে দাঁড়াবে সরকার। এই বিশ্বাস না থাকায় 18 মাসে পুলিশ বাহিনী সক্রিয় হয় নাই। এখন তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছেন বটে, কিন্তু তারা এখনো বলতে পারছেন না কবে সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফেরত পাঠাতে পারবেন। দেখেন, আমরা অনেক সময় ভাবি মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ কিংবা মব ঠেকাতে পুলিশ বাহিনীকে সক্রিয় হতে হয়। মনে রাখতে হবে, এরকম মব, যে মব আমরা 18 মাস দেখেছি, সে মব তো আমরা শেখ হাসিনা সরকারের 15 বছরে দেখি নাই। সে মব আমরা এমনকি খালেদা জিয়া সরকারের আমলে দেখি নাই। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু এমন মব, এমন উচ্ছৃঙ্খল জনতা আর উচ্ছৃঙ্খল তরুণ বিক্ষোভ সমাবেশ এবং পুলিশকে ধাওয়া করা, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে উঠিয়ে ফেলা, এসব রোধ করা গিয়েছিল। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এতটা সামলে রাখা গিয়েছিল যে এই যে মোহাম্মদপুর 2024 আগস্টের পর থেকে ছিনতাইয়ের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেই ছিনতাইয়ের অভয়ারণ্য কিন্তু রাজধানী ঢাকা আর ছিল না। এই যে যখন তখন যে কোনো জায়গা থেকে দিনে দুপুরে মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে, রাহাজানির ভয় রয়েছে, এসব ভয় কিন্তু পুলিশ বাহিনী দিয়েই বাংলাদেশে কাটিয়ে ওঠা গিয়েছিল। কিংবা ধরুন তো চট্টগ্রামে 24 আগস্টের পর থেকে মাঝে মাঝেই AK-47 সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যে গোলাগুলি চলছে, সেসব গুলিতে গুলিবিদ্ধ হয়ে লোকে নিহত হচ্ছে। এই যে সম্প্রতি এক ব্যবসায়ী কোটি টাকা চাঁদা দিচ্ছেন না বলে তার বাড়ির সামনে পুলিশ প্রহরা থাকার পরেও দুর্বৃত্তরা ভারী অস্ত্রশস্ত্র দিয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকলো, এমন যে ঘটনা, মানে এমন যে একটা সিনেমার মতো অপরাধের ক্ষেত্র হয়ে উঠেছে সারা বাংলাদেশ, তার কারণ কিন্তু এই যে পুলিশ বাহিনীর গায়ে হাত তোলা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে থানা লুটপাট করে আগুন দিয়ে পুলিশের গায়েও আগুন দিয়ে দেওয়া গেছে। কাজেই পুলিশ বাহিনী যতক্ষণ তার জানমালের হেফাজত সরকার করবে এ বিষয়ে নিশ্চিত না হবে, ততদিন কোনোভাবেই সরকারের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্রিয় হয়ে উঠবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে না আসতে পারলে যে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের জন্য মেয়াদ পূর্ণ করা
খুব কঠিন হয়ে দাঁড়ায়, সে কথাও তারেক রহমান জানেন, জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। আর ভাবেন তো, ইনকিলাব মঞ্চ রেডি, জাতীয় নাগরিক পার্টি রেডি, আরো রেডি অনেক অনেক মঞ্চ, অ্যালায়েন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশ জুড়ে মব করতে, থানা পোড়াতে, আর রাষ্ট্রীয় সম্পদে আগুন দিতে। তাহলে বিএনপি কি চাইবে পান থেকে চুন খসলেই এমন আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠুক, আর সে সময় পুলিশ বাহিনী নিষ্ক্রিয় থাকুক, যাতে চাইলেই টলমল করতে থাকা সরকারকে সিংহাসন থেকে নামিয়ে ফেলা যায়? এমন পরিস্থিতিতে বিএনপি সরকার পরিচালনা করবে কি করে? কাজেই বিএনপিকে, তারেক রহমানকে পুলিশ হত্যার বিচার করতেই হবে।